Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Mimishing Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে যে ক্লাসটা করাবো that is about to translate the long sentences. That means how to translate, কিভাবে অনুবাদ করবেন যদি বড় বড় বাক্যগুলো পান, এবং this is the part 3 of learn English speaking, reading, writing and listening from writing story. আজকে এটা হচ্ছে পার্ট 3। আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের প্রত্যেকের বড় বড় বাক্যগুলোকে কিভাবে আপনারা সেটাকে ট্রান্সলেট করবেন, কিভাবে আপনারা কনজাংশনগুলো ইউজ করবেন, কিভাবে বাক্যগুলোকে যুক্ত করবেন, প্রিপোজিশনগুলো কিভাবে ইউজ করবেন, এ টু জেড আপনারা দেখতে পারবেন। দ্যাট ইজ ওয়াই প্লিজ এভরিবডি স্টে টিউনড with the technical English learning home video for learning English speaking, reading, writing and listening. So guys, let's get started. আমি আজকে আপনাদেরকে একটা গল্প বলার মধ্য দিয়ে আপনাদেরকে ইংরেজি করা শেখাবো। মনে রাখবেন, গল্প বলার মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে লং টাইম ইংরেজিতে কথা বলতে হয় এবং লম্বা লম্বা বাক্যগুলোকে কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হয়। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে আপনাদেরকে আমার নাম্বার দেওয়া থাকবে। যদি আপনাদের এই ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই আমরা যে একটা পদক্ষেপ নিয়েছিলাম যে আমি আপনাদের সামনে লাইভে আসবো, দ্যাট ইজ ওয়াই ইউটিউব সেট আপ এবং ক্যামেরা প্রয়োজন। সো প্লিজ যে যাই পারেন ট্রাই টু কন্ট্রিবিউট। ওই নম্বরে আমাকে অবশ্যই কল দিলে আমার সাথে কথা বলতে পারবেন। আপনাদের যার যে সামর্থ্য আছে ট্রাই টু কন্ট্রিবিউট টু দ্য টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। ওকে, লেটস গেট স্টার্টেড। এখানে দেখেন লেখা আছে এক গ্রামে দুই বন্ধু বাস করত। আমি আপনাদেরকে বলেছিলাম গল্পকে প্রাণবন্ত করার জন্য সেখানে করত, বলতো, করলো এরকম লেখা থাকবে, কিন্তু এটাতে ত, তাম, ইউজ টু অথবা উড সেটা আপনারা ইউজ করবেন না। আমি বললাম অতীতকালে গল্প বলার ক্ষেত্রে, কাহিনী বলার ক্ষেত্রে সে বলতো এরকম যদি তো থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা শুধু পাস্ট ফর্ম ইউজ করবেন। দেখেন আমি এই জায়গায় লিখে দিয়েছি। সো একদা গল্প স্টার্ট করার জন্য আপনাকে লিখতে হবে ওয়ান্স দেয়ার লিভড। একদা বাস করতো, একদা থাকতো, একদা ছিল যদি বলেন ওয়ান্স দেয়ার ওয়্যার, আর যদি একদা বাস করতো বলেন ওয়ান্স দেয়ার লিভড। তাহলে আপনারা স্টার্টিংটা করেন ওয়ান্স দেয়ার লিভড। এখন এই পর্যন্ত থামেন। ওয়ান্স দেয়ার লিভড, একদা এক গ্রামে বাস করতো। ওয়ান্স দেয়ার লিভড, একদা বাস করতো। কে বাস করতো? টু ফ্রেন্ডস, দুই বন্ধু বাস করতো। কোথায় বাস করতো? এক গ্রামে, মানে এক গ্রামের মধ্যে। তাহলে প্রিপোজিশন ইউজ করবেন মধ্যে, ইন এ ভিলেজ। তাহলে ওয়াজ দেয়ার লিভ টু ফ্রেন্ড, সরি ফ্রেন্ড না, টু ফ্রেন্ডস হবে প্লুরাল, টু ফ্রেন্ডস ইন এ ভিলেজ। তাহলে গল্পগুলো কিভাবে স্টার্টিং করতে হয়। এখন আমি যদি বলি একদা দুই বন্ধু ছিল, তাহলে কিভাবে করবেন? তাহলে করবেন ওয়ান্স দেয়ার ওয়্যার। গল্প এই দুইভাবে শুরু হয়, ওয়ান্স দেয়ার ওয়্যার টু ফ্রেন্ডস। ওয়্যার কখন হবে? যদি বলেন একদা দুই বন্ধু ছিল, একদা এক জঙ্গলে ভাগ ছিল, তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ অথবা ওয়ান্স দেয়ার ওয়্যার। ওয়্যার বলবেন যদি পরে একটা প্লুরাল থাকে, টু ফ্রেন্ডস, এই জন্য আমরা বলছি ওয়্যার। আর যদি বাস করতে বলেন তাহলে বলবেন ওয়ান্স দেয়ার লিভড। তাহলে আপনি যদি বলেন আমাদের গ্রামে এক বৃদ্ধ লোক বাস করতো, তাহলে কিভাবে বলবেন? ওয়ান্স দেয়ার লিভড, এটা একটানে বলে ফেলবেন। ওয়ান্স দেয়ার লিভড, কে বাস করতো? অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক। কোথায় বাস করতো? ইন আওয়ার ভিলেজ। তাহলে দেখেন আমি একইভাবে লিখছি ওয়ান্স দেয়ার লিভড টু ফ্রেন্ডস। এখন যদি বলেন যে একদা আমাদের গ্রামে এক বৃদ্ধ লোক ছিল, তাহলে ছিল যদি বলেন তাহলে ওয়াজ ওয়্যার দিয়ে বলবেন ওয়ান্স দেয়ার ওয়াজ। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ অথবা ওয়্যার হবে কখন? যদি প্লুরাল থাকে। দেখেন টু ফ্রেন্ডস, এই জন্য আমি কি লিখছি? প্লুরাল। আর যদি সিঙ্গুলার হয় তাহলে বলবেন ওয়াস। তাহলে যদি একজন হতো যে একদা এক জঙ্গলে এক সিংহ বাস করতো, তাহলে কীভাবে বলবেন? ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং ইন এ জঙ্গল। যদি বাস করতে বলেন ওয়ান্স দেয়ার লিভড এ লায়ন ইন এ জঙ্গল। একদা এক রাজা ছিল, তাহলে কীভাবে বলবেন? ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। এইভাবে বলার চেষ্টা করবেন। ইন এ কান্ট্রি, একদা এক জঙ্গলে। যদি বলেন ইন এ জঙ্গল, কান্ট্রি বলে ইন কান্ট্রি। তাহলে এই একই জিনিস আপনাদেরকে একটা ইংরেজি করতে হবে। একদা এক জঙ্গলে এক সিংহ বাস করতো একবার বলবেন, আরেকবার এই জিনিসটা দিয়ে আপনারা বলবেন, আনসার করবেন। একদা এক জঙ্গলে
এক সিংহ বাস করতে দিলাম না, এক সিংহ ছিল। ছিল, তাহলে দেখেন ছিল থাকলে কিভাবে করবেন, ওয়ান্স দেয়ার ওয়াজ। আর যদি একদা এক জঙ্গলে বাস করতে থাকে তাহলে বলবেন ওয়ান্স দেয়ার লিভড। এরপর বাকি যদি আপনি প্রশ্ন করে করে বলবেন ওয়ান্স দেয়ার লিভড অর্থ কী হলো, একদা বাস করতো, কে বাস করতো, একজন সিংহ, একটা সিংহ, এ কিং। বাকিটুকু আপনারা বুঝে বুঝে করেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। আর ব্রাদার, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এটা আমি আপনাদেরকে সবসময় বলি যে সবসময় আপনারা একটু এঙ্গেজ থাকার চেষ্টা করবেন, যেহেতু these lessons will be the best and this lessons is the easiest lesson for learning English speaking and লার্নিং। যেহেতু এটা ইংলিশ শেখার জন্য একটা সবচেয়ে সহজ বিষয়, আপনারা একাধারে প্রত্যেকটা জিনিস, আমি যদি আপনাকে মুখস্থ করাইতাম আপনারা লিখতে পারতেন না। আর আমি আপনাদের সাথে সাথে কী করতেছি, একটা শব্দের ওয়ার্ড মিনিং থেকে শুরু করে এ টু জেড আমি আপনাদেরকে দিতেছি। দ্যাট ইজ ওয়াই ইউ উইল হ্যাভ টু গেট এঙ্গেজড উইথ মি। আমার সাথে আপনারা এঙ্গেজ থাকবেন, আনসার দিবেন, আমি আপনাদের আনসারের উত্তর দিব। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তাহলে এক গ্রামে, গল্পটা দেখেন, একদা এক গ্রামে দুই বন্ধু বাস করতো, তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাহলে যদি ছিল ছিলাম থাকে ওয়াজ ওয়ার, একলা ছিল ছিলাম, দেখেন এখানে কোনো তো সাবজেক্ট সাথে র নাই, একলা ছিল ছিলাম থাকলে ওয়াজ ওয়ার হয়। আমার একটা ভিডিও আছে দেখবেন ছিল ছিলামের, একলা ছিল ছিলাম ওয়াজ ওয়ার, র ছিল, দ্যাট মিন সাবজেক্টের সাথে র ছিল যদি থাকে তাহলে হবে হ্যাড। তাহলে একলা ছিল ওয়াজ ওয়ার, লাইগা ছিল কি নেবেন, পাস্ট ফর্ম, আর র ছিল হচ্ছে হ্যাড। আমার একটা ভিডিও আছে, আপনারা একটু কাইন্ডলি খুঁজে নেবেন, সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে ওয়াজ ওয়ার হয়, কখন হ্যাড বসে সিলোর জন্য, কখন সিলোর জন্য ওয়াজ ওয়ার বসে, কখন সিলোর জন্য পাস্ট ফর্ম বসে। ওকে, তাহলে তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারা ছিল, আপনারা প্রথমেই সাবজেক্ট বসাবেন। যেই আমাদের এখানে অক্সিলারি ভার্বটা বের করার জন্যই আমরা মূলত রুলগুলো বের করি, কি দেখে, কাজ না থাকলে অথবা কাজ দেখে আমরা অক্সিলারি ভার্ব বের করি। তার মানে একটা বাক্য আপনি যখন বাংলা থেকে ইংরেজি করবেন তখন সবার আগে আপনার টার্গেট থাকবে এটা কাজের শেষে লক্ষ্য করে, অথবা ছিলাম লক্ষ্য করে, অথবা কাজ না থাকলে কিভাবে সাহায্যকারী বের করতে হয় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে দেখেন তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এখানে কাজ নাই বাট ছিলাম আছে, কাজ নাই ছিলাম থাকলে ওয়াজ ওয়ার হয়। তাহলে আপনাদের লিখতে হবে দে ওয়ার, দে ওয়ার খুবই ঘনিষ্ঠ, ইংরেজি হচ্ছে ভেরি ক্লোজড, খুবই ঘনিষ্ঠ বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড, একে অপরের সাথে, টু ইচ আদার, একে অপরের, এটা কিভাবে লিখবেন, দে ওয়ার ভেরি ক্লোজ, তারা খুবই ঘনিষ্ঠ ছিল। আর বন্ধু যদি হয় দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড। তারা যদি খুব ভালো প্রেমিক হয়ে থাকে তাহলে কীভাবে লিখবেন, দে ওয়ার ভেরি ক্লোজ লাভার টু ইচ আদার, একে অপরের সাথে তাদের খুব ঘনিষ্ঠ ছিল। তাহলে খুব ঘনিষ্ঠ এটা কীভাবে লিখবো, দে ওয়ার ভেরি ক্লোজ। আমি খুব ঘনিষ্ঠ ছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজড। তুমি খুব ঘনিষ্ঠ ছিলে, ইউ ওয়ার ভেরি ক্লোজড। আমার বাবা তাদের সাথে খুব ঘনিষ্ঠ ছিল, মাই ফাদার ওয়াজ ভেরি ক্লোজড। আমার মা আমার বাবার সাথে খুব ঘনিষ্ঠ ছিল, মাই মাদার ওয়াজ ভেরি ক্লোজ টু মাই ফাদার। আমি আমার বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই ফ্রেন্ড। তাহলে ক্লোজডের পরে ক্লোজড কার সাথে ছিলেন, ক্লোজ টু মাই ফ্রেন্ড। আই ওয়াজ ভেরি ক্লোজড, আমি খুবই ঘনিষ্ঠ ছিলাম, তুমি খুবই ঘনিষ্ঠ ছিল, ইউ আর ভেরি ক্লোজড। এখন যদি বন্ধু হয়ে থাকেন ক্লোজ ফ্রেন্ড, যদি ভাই হয়ে থাকেন ক্লোজ ব্রাদার, ক্লোজ কাজিন, যদি সঙ্গী হয়ে থাকেন, কলিগ হয়ে থাকেন, দে আর ভেরি ক্লোজড কলিগ টু ইচ আদার। তাহলে বন্ধু, আপনার এখানে বন্ধু না দিলেও বোঝা যাবে তারা খুবই ঘনিষ্ঠ ছিল, এটা আরও বেশি সুন্দর শোনা যাবে। তাই দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার। আর যদি ক্লোজ ফ্রেন্ড বলেন, নো প্রবলেম ফর দ্যাট। ওকে, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে খুবই ঘনিষ্ঠ ছিলাম, এইটা কিভাবে লিখবো, একই কথা, ছিলাম থাকলে আপনাদেরকে নিতে হবে ওয়াজ ওয়ার, কি নেবেন, ওয়াজ অথবা ওয়ার অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ওয়াজ ওয়ার নেবেন। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ, তুমি ছিলে, ইউ ওয়ার, তারা ছিল, দে ওয়ার। কি ছিল, খুবই ঘনিষ্ঠ, ভেরি ক্লোজড, নট ক্লোজ, ক্লোজড, ইডি, ক্লোজড। তাহলে আমি ঘনিষ্ঠ ছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজড, কার সাথে, আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই গার্লফ্রেন্ড। ক্লোজডের পরে টু ইউজ করবেন, অথবা আপনি উইথ ইউজ করতে পারবেন।
আই ওয়াজ ভেরি ক্লোজ উইথ মাই গার্লফ্রেন্ড, আর উইথ এর সে যদি টু ইউজ করেন দ্যাট উইল বি বেটার। তাহলে এটার উত্তর দিবেন আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ওকে, নেক্সট। এরপর দেখেন, তাহলে তারা খুবই ঘনিষ্ঠ ছিল। এরপর কি বললেন? তারা ভ্রমণ খুব পছন্দ করত। একটা জিনিস মনে রাখবেন, খুব পছন্দ করতো, এটা গল্পে প্রাণবন্ত করার জন্য তারা ভ্রমণ করেছিল বলতে করতো, ধরতো, খাইতো, এগুলো পাস্ট ফর্ম দিয়ে করতে হবে। কখন? যদি অতীতকালের কোনো কাহিনী কন অথবা অতীতকালে কোনো গল্প বলেন, তাহলে তারা তারা কিভাবে লিখবেন? দে খুব পছন্দ করতো, দে লাভড। কি পছন্দ করতো? ভ্রমণ। ভ্রমণ করা ইংরেজি কি ভাই? ট্রাভেল। এখন আপনি দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট ভার্ব, লাভড হচ্ছে একটা ভার্ব। সো ইফ আই ইউজ অ্যাগেইন এ ভার্ব দ্যাট মিনস লাভড, travel, this is also a verb. So if you get two verbs in a simple sentence, you will have to add ing with the second verb. That means কোনো বাক্যে যদি দেখেন এরকম সাবজেক্ট একটা এবং এখানে ভার্ব আছে দুইটা, তাহলে ইউ শুড রিমেম্বার, আপনার মনে রাখা উচিত, you will have to add ing with the second verb. তাহলে সেকেন্ড ভার্ব এখানে travel, I will have to add ing. তাহলে কি হবে? They love traveling. They loved traveling very much. এখন আপনারা কেউ মনে করেন না যে তারা ভ্রমণ খুব পছন্দ করতো, এখানে তো ভাই করতো আছে, আপনি তো বলেছিলেন করতো থাকলে ইউজ টু হয়, অতীতকালের অভ্যাস বুঝাইলে, কিন্তু তারা খুব পছন্দ করতো, এটা কিন্তু অতীতকালের কোনো অভ্যাস না, এটা গল্প। এটা যদি গল্প থাকে তাহলে পাস্ট ফর্ম। এখন সেম জিনিসটা আপনি আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিই, একই কথা আরেকভাবে বলতে পারবেন। কিভাবে সেটা? খুব পছন্দ করা বলতে একটা জিনিস বোঝায় স্ট্রং অ্যাট্রাকশন। স্ট্রং অ্যাট্রাকশন অর্থ কি? আসক্ত। কোনো কিছু ভালো কোনো জিনিসের জন্য আসক্ত হওয়াকে বলে স্ট্রং অ্যাট্রাকশন, আর কোনো খারাপ জিনিসের প্রতি আসক্ত থাকলে দ্যাট ইজ কল্ড অ্যাডিকশন। তাহলে অ্যাট্রাকশন এবং এডিকশন এইটা। আর যদি কেউ কোনো কিছু, যেমন আমি খুব ফুল পছন্দ করতাম, তাহলে এইটা আমি এইভাবে লিখতে পারবো, যেমন দেখেন এখানে দে, আপনার পাস্ট ফর্ম দিয়েও লিখতে পারবেন, অথবা দে ওয়ার ভেরি ফন্ড অফ। ফন্ড অফ বলতে কি? কোনো কিছু পছন্দ করলে ফন্ড অফ, এরপর ভার্বের সাথে আইএনজি দেন, কারণ অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। তাহলে দে ওয়ার ভেরি ফন্ড অফ ট্রাভেলিং। এখন আমি খুব ভ্রমণ পছন্দ করতাম, তাহলে এটা কীভাবে বলবেন? আই ওয়াজ ভেরি ফন্ড অফ ট্রাভেলিং। আমি খুবই ক্রিকেট খেলা খুব পছন্দ করতাম, যেটা আপনাদেরকে আমি প্রশ্ন করার জন্য দিছি। সেম একইভাবে আমির সাথে কি বলবেন? আই ওয়াজ ভেরি ফন্ড অফ। এরপর ক্রিকেট খেলা ইংরেজি কি? প্লে। ইফ ইউ গেট টু ভার্বস, দুইটা ভার্ব পাইলে আপনার কি করতে হবে? আইএনজি। সো আইএনজি ইউজ করবেন, তাহলে কি হয়ে যাবে? আই ওয়াজ ভেরি ফন্ড অফ প্লেইং। এখন কি খেলতে পছন্দ করতেন সেটা বসিয়ে আপনারা আনসার দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার এগারলি। তাহলে আপনারা এখানে আনসার দিবেন। কিভাবে শুরু করবেন আমি শুরুটা দেখিয়ে দিলাম। আই ওয়াজ ভেরি ফন্ড অফ। এখন আপনারা এটা ইউজ করবেন। ফন্ড অফের পরে কি? আইএনজি হবে, কারণ অফের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, তাহলে কি তারা খুব ঘনিষ্ঠ ছিল, তারা খুব পছন্দ করতে ভ্রমণ করতে। একদিন তারা কি করলো? এক জঙ্গলে ভ্রমণের জন্য গেল। তাহলে গেল, সেটা পাস্টে গেল, এখন তো আর যায় নাই। তাহলে আমরা লিখব ওয়ান ডে তারা গেল। আগে সাবজেক্ট নেবেন, সাবজেক্ট কি এখানে? তারা। এরপর কি নেবেন? সাবজেক্টের পরে ভার্ব নিতে হয়। সো গেল পাস্ট ফর্ম, তাহলে আমরা বলবো ওয়ান ডে দে ওয়েন্ট টু, ভ্রমণের জন্য। ভ্রমণের জন্য বলতে ভিজিট দিতে পারবেন, ঘুরতে গেল। ওয়ান ডে দে ওয়েন্ট টু, ভিজিট না দিলে আপনি কি? ভ্রমণ করতে গেল, তাহলে লিখবেন ট্রাভেল। ওয়ান ডে দে ওয়েন্ট টু ট্রাভেল, সরি ট্রাভেল দরকার নাই, ভিজিট দিতে পারবেন। অথবা একদিন তারা গেল, ওয়ান ডে দে ওয়েন্ট, কোথায় গেল? জঙ্গল, টু এ জঙ্গল। কেন গেল? ভ্রমণের জন্য। জন্য ইংরেজি কি? ফর ট্রাভেলিং। এখন আপনি এটাকে অন্যভাবে লিখতে পারবেন। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট এ জঙ্গল,
ওয়ান ডে দে ওয়েন্ট টু ট্রাভেল ইন এ জঙ্গল, একটা জঙ্গল ভ্রমণ করতে তারা গেছে, অথবা ওয়ান ডে দে ওয়েন্ট টু এ জঙ্গল ফর ট্রাভেলিং। তাহলে দেখেন এখানে কি একদিন তারা গেল, গেল বলতে ল থাকলেই পাস্ট ফর্ম, এটা মনে রাখবেন, ল মানেই পাস্ট। তাহলে ওয়ান ডে দে ওয়েন্ট, একদিন তারা গেল, কোথায় গেল? টু এ জঙ্গল, একটা জঙ্গলে, কিসের জন্য গেল? ফর ট্রাভেলিং, ভ্রমণের জন্য। এরপরে দেখেন লেখা আছে জঙ্গলটা ছিল বন্য প্রাণীতে ভরপুর। তাহলে একলা ছিল থাকলে অজয়ার হয়, সেই জন্য আমরা লিখে দিছি জঙ্গল। তাহলে জঙ্গল ছিল ভরপুর, তাহলে কিভাবে লিখবেন? দ্য জঙ্গল ওয়াজ। তাহলে আমি লিখলাম দ্য জঙ্গল ওয়াজ, ভরপুর হচ্ছে ফুল অফ, দ্য জঙ্গল। এখন যদি একটা পুকুর মাছে ভরা থাকে এটা যদি বলতে চান তাহলে কি বলবেন? দ্য পন্ড ইজ ফুল অফ ফিশেস, অথবা অ্যাভোড অফ ফিশেস। দ্য জঙ্গল ওয়াজ ফুল অফ, কিসে ছিল? বন্য প্রাণী, তাহলে লিখবো ওয়াইল্ড এনিম্যালস। দ্য জঙ্গল ওয়াজ ফুল অফ ওয়াইল্ড এনিম্যালস, জঙ্গলটা ছিল ফুল অফ ওয়াইল্ড অ্যানিমেলস, জঙ্গলটা ছিল বন্য প্রাণীতে ভরপুর। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, ইংরেজি শিখার টিউটোরিয়ালে ভরপুর। তাহলে যে কোনো জিনিস ভরপুর থাকলে লিখবেন টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম ওয়াজ, সবসময় এটা মনে রাখবেন ফুল অফ, ওয়াজ ফুল অফ, ওয়াজ ফুল অফ। তাহলে যেটাই ফুল অফ থাকুক আপনারা লিখবেন, আমরা লিখতেছি টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম ওয়াজ ফুল অফ, কিসের টিউটোরিয়াল? ইংলিশ লার্নিং টিউটোরিয়ালস। ওকে, এরপরে দেখেন তারা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছিল, তেছিলাম থাকলে আমরা জানি অজয়ের আইনজি। তাহলে আমি লিখব তারা, আগে সাবজেক্ট নিলাম, সাবজেক্ট, তারপর সাহায্যকারী অ্যাকর্ডিং টু সাবজেক্ট দিতে হবে, দের সাথে কি হয়? ওয়ার, হাঁটতেছিল। তাহলে ওয়াকিং, জঙ্গলের মধ্য দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে হলে হচ্ছে থ্রো, মনে রাখবেন। যেমন জানালার মধ্যে দিয়ে আমি তাকে দেখছিলাম, আই সো এ গার্ল থ্রো দ্য উইন্ডো। রাস্তার মধ্য দিয়ে একটা বালক ক্রস করতেছিল, এ বালক, এ বয় ওয়াজ ক্রসিং থ্রো দ্য রুট। অথবা যদি রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছিল তাহলে থ্রো। এখন যদি বলেন দরজার মধ্য দিয়ে, থ্রো দ্য ডোর। এখন যদি বলেন জঙ্গলের মধ্য দিয়ে, থ্রো দ্য উইন্ডো। প্রিপোজিশনের ব্যবহারগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। আমি প্রত্যেকটা প্রিপোজিশনের ব্যবহার কিভাবে বাস্তবিকভাবে করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব, যাতে করে এই প্রিপোজিশন নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা না থাকে। তাহলে আজকে থেকে একটা জিনিস মনে রাখেন, যখন মধ্য দিয়ে থাকবে তখন আপনারা লিখবেন থ্রো। এখন জঙ্গলের মধ্য দিয়ে থ্রো দ্য জঙ্গল, জানালার মধ্য দিয়ে থ্রো দ্য উইন্ডো, যদি বলেন রাস্তার মধ্য দিয়ে থ্রো দ্য স্ট্রিট, হাইওয়ের মধ্য দিয়ে থ্রো দ্য হাইওয়ে। এইভাবে যে কোনো কিছুর মধ্য দিয়ে হলে আপনারা থ্রো ব্যবহার করবেন। তাহলে দে ওয়ার ওয়াকিং, থ্রো বানান কিভাবে? THROUGH, থ্রো দ্য জঙ্গল। তারা রাস্তার জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছিল, মনে রাখবেন। তেছিলাম থাকলে ওয়াজর আইনজি হয়, দে আর ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। তারা গান গাইতেছিল বাজারের মধ্য দিয়ে, তাহলে দে ওয়ার সিঙ্গিং সং থ্রু দ্য মার্কেট। তারা বাজারের মধ্য দিয়ে হাঁটতেছিল, দে ওয়ার ওয়াকিং থ্রু দ্য মার্কেট। এইভাবে ইউজ করবেন। আমি ঢাকা হাওয়ার মধ্য দিয়ে হাঁটতেছিলাম, তাহলে কিভাবে ইংরেজি করবেন? তেছিলাম থাকলে আমরা জানি ওয়াজ ওয়ার আইএনজি হয়। তেছিলাম থাকলে কি, আপনাদের জন্য আমি ক্লু দিয়ে দিলাম, ওয়াজ ওয়ার আইএনজি। তাহলে আপনাকে বলতে হবে আমি ওয়াজ, দ্যাট মিনস আই ওয়াজ। এরপর হাঁটতেছিলাম কি এবং কোথা দিয়ে হাঁটতেছি? আই ওয়াজ ওয়াকিং হাইওয়ের মধ্য দিয়ে। তাহলে ঢাকা হাইওয়ের মধ্য দিয়ে। একটা জিনিস মনে রাখবেন, ইংরেজি কিন্তু সবসময় ভাই শুরু হয়, দেখেন আমরা অনেকেই জানি আরবি ওয়ার্ডগুলো কি থাকে, উল্টা দিক থেকে থাকে। আসলে ভাই ইংরেজিও কিন্তু উল্টা দিক থেকেই থাকে। যখন আপনি এই দিক থেকে লক্ষ্য করেন, আমি এদিক থেকে এদিকে পড়ে গেলাম ঢাকা হাওয়ের মধ্য দিয়ে, তখন এটার ইংরেজি করার সময় কিন্তু এই দিক থেকে আসবে, দিয়ে মধ্য দিয়ে আগে বলবেন, এরপর বলবেন ঢাকা হাইওয়ে। তাহলে থ্রু দ্য ঢাকা হাইওয়ে, অথবা থ্রু দ্য হাইওয়ে অফ ঢাকা। তাহলে আপনারা এইটার আনসার দিবেন।
আই এম ওয়াদুদ ওয়েটিং ফর ইউর আনসার এগারলি। অবশ্যই দ্যাট ইজ মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান, আপনারা আনসারগুলো দিবেন যে এই জায়গার মধ্যে আনসারটা কি হবে। আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করেছি এটা বোঝানোর জন্য, আপনারা বুঝতে পারলে অবশ্যই দিবেন, না পারলেও আই উইল হেল্প ইউ। তারা বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে, দেখেন এই অংশটুকু বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এরপর কি আছে, তারা এতটাই আনন্দিত হয়েছিল যে, তাহলে আগে বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে, দেখে মানে কি সিইং অথবা লুক, দেখা, লুক অর্থ কি দেখো, লুক তাকাও। তাহলে লুকিং প্রথম ভার্ব থাকলে কি হয়, যেটা আমরা জিরান্ড বলি, প্রেজেন্ট পার্টিসিপল বলি, সেটা হচ্ছে প্রথম যদি ভার্বকে আপনি আইএনজি যোগ করে নাউন বানান তাহলে আপনাকে মনে রাখতে হবে দ্যাট উইল বি জিরান্ট। জিরান্টের জন্য আইএনজি ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে লুকিং বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখে, তাহলে আগে বসার শেষের থেকে শুরু হবে, আমরা লিখছি লুকিং। এরপর কি দেখে, বনের প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে উল্টা দেন দ্য প্রাকৃতিক সৌন্দর্য অফ বন, তাহলে লুকিং দ্য ন্যাচারাল বিউটি অফ ফরেস্ট। তাহলে লুকিং দ্য ন্যাচারাল বিউটি অফ ফরেস্ট, এরপর কি বলছে, তারা এতটাই আনন্দিত হয়েছিল, এতটাই, এটা হচ্ছে সো অ্যামিউজ দ্যাট, তাহলে আমি লিখব তারা দে এতটাই আনন্দিত, সবসময় আনন্দিত ওয়ার দিয়ে হবে, ওয়ার সো অ্যামিউজড দ্যাট, তারা এতটাই মুগ্ধ হয়েছিল যে, দ্যাট আমি বসালাম দে ওয়ার সো অ্যামিউজড দ্যাট, তারা এত অ্যামিউজড, অ্যামিউজড অর্থ কি এতটাই আনন্দিত, অথবা প্লিজড লিখতে পারবেন, দে ওয়ার সো প্লিজড, ইচ্ছা করলে এটা বসাতে পারবেন। দ্যাট তারা বুঝতেই পারছিল না বলতে বোঝায় দে কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, তারা বুঝতেই পারছিল না যে তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল। তাহলে তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছিল, এটা কোনো কিছুর মধ্যে হাঁটতে হাঁটতে ঢুকে পড়া বুঝাইলে এটা বলে ওয়াকিং ইনটু। তাহলে দে ওয়াকড ইনটু, দে ওয়ার বসাবেন ওয়াকিং ইনটু দ্য জঙ্গল। ওয়াকিং ইনটু বসালে বুঝবে হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করছিল, দে আর ওয়াকিং ইনটু দ্য জঙ্গল। ইনটু বলতে ভিতরে প্রবেশ বোঝায়, দ্যাট ইজ ওয়াই ওয়াকিং ইনটু বলতে বোঝাবে হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করা। তাহলে হাঁটতে হাঁটতে তারা জঙ্গলের ভিতর ঢুকে পড়ছিল। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তারা গভীর জঙ্গলে ঢুকে পড়ছিল। তাহলে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে, এই দেখেন এটা হচ্ছে একটা অংশ, এরপর সাবজেক্ট থেকে আরেকটা অংশ। তাহলে আমরা এই অংশটা যদি আগে করি তাহলে উল্টা দিক থেকে শুরু করতে হবে, আগে বলতে হবে হাঁটতে হাঁটতে, তাহলে কি লিখবেন ওয়াকিং, মধ্য দিয়ে আছে তাহলে থ্রো বলবেন, থ্রো, ওয়াকিং থ্রো দ্য জঙ্গল, কমা দিয়ে আরেকটা সাবজেক্ট শুরু করবেন, এর আগে কমা দিবেন সবসময়, কারণ এখানে কিন্তু পূর্ণাঙ্গ বাক্য হয় নাই। তাহলে ওয়াকিং থ্রো দ্য জঙ্গল, তারা গভীর জঙ্গলে ঢুকে পড়েছিল, তাহলে তারা দে ঢুকে পড়ছিল, এন্টার্ড, সবগুলোই আমি দিলাম ঢুকে পড়ার যেগুলো, দে এন্টার্ড ইনটু দ্য ডিপ জঙ্গল, গভীর জঙ্গল মানে কি ডিপ জঙ্গল। তাহলে এন্টার্ডের পরে ইনটু দেওয়া মানে কি প্রবেশ করছিল ভিতরে, দ্য ডিপ জঙ্গল, কিসের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে তারা ঢুকে পড়ছিল। হঠাৎ করে তারা গভীর জঙ্গলের রাস্তা হারিয়ে ফেললো। মনে রাখেন এটা অতীতকালের গল্প, সুতরাং সবই পাস্ট ফর্ম দিয়ে করবেন। অতীতকালের যে কোনো কিছু বলবেন সেটা পাস্ট ফর্ম দিয়ে বলবেন, ভবিষ্যতের যে কোনো কিছু বলবেন সেটা উইল ব্যবহার করে বলবেন, যেটা বর্তমানের কালে বলবেন সেটা প্রেজেন্ট ব্যবহার করবেন। তাহলে আমরা অতীতকালে বলতেছি, তাহলে আমরা প্রথম এখানে লিখব হঠাৎ করে, তাহলে আমি লিখলাম অল অন এ সাডেন, হঠাৎ করে ইংরেজি কি, অল অন এ সাডেন, হঠাৎ করে তারা গভীর জঙ্গলের রাস্তা হারিয়ে ফেললো। তারা হারিয়ে ফেললো, হারানো ইংরেজি কি লস, পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, দে লস্ট, তারা গভীর জঙ্গলে রাস্তা হারিয়ে ফেললো, দে লস্ট, কি হারালো, তারা হারালো, দে লস্ট অর্থ কি তারা হারালো, কি হারালো, দেয়ার ওয়ে, তাদের পথ, কোথায়, ইন টু ডিপ জঙ্গল,
গভীর জঙ্গলের দিকে যখন ঢুকলো, দে লস্ট দেয়ার ওয়ে ইনটু ডিপ জঙ্গল। তাহলে তারা গভীর জঙ্গলের ভিতরে তারা কি করলো? রাস্তা হারিয়ে ফেললো। হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাহলে কিভাবে বলবেন? হঠাৎ করে। তাহলে এইটা আপনাদের উত্তর দিতে হবে। হঠাৎ করে ইংরেজি হচ্ছে অল অন এ সাডেন। আমি বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছিলাম অর্থ হচ্ছে লস্ট। তাহলে অল অন এ সাডেন আমি হারিয়ে ফেলছিলাম, আই লস্ট। কি হারিয়ে ফেলছেন? বাড়ি যাওয়া। দেখেন কি হারিয়ে ফেলছেন? এই যে সবটুকু কিন্তু একটা অংশ। তাহলে বাড়ি যাওয়ার রাস্তা, এখন উল্টা দিতে করেন দ্য রাস্তা, এর অর্জনা বলেন অফ দ্য হাউস। তাহলে দ্য রাস্তা অফ গোয়িং টু হাউস, বাড়ি যাওয়ার রাস্তা, দ্য রাস্তা অফ গোয়িং টু হাউস। দ্য রাস্তা যাওয়া ইংরেজি কি? গো। তাহলে গোর সাথে কি হয়ে যাবে? আইএনজি। তাহলে বাড়ি যাওয়ার রাস্তা কি হবে? দ্য ওয়ে অফ গোয়িং টু হাউস অথবা গোয়িং টু হোম, অথবা দ্য ওয়ে অফ গোয়িং টু বসে না, হোমের আগে টু বসবে না, সরাসরি হোম বলবেন। দ্য ওয়ে অফ গোয়িং হোম, বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তাহলে আপনারা প্রথমে কি করবেন? আই লস্ট। হঠাৎ করে ইংরেজিটা আগে বসিয়ে নেবেন, অল অন এ সাডেন। আমি একটু আপনাদেরকে আগায় দিলাম। অল অন সাডেন, হঠাৎ করে, আই লস্ট, আমি হারিয়েছিলাম। এখন কি ইংরেজি করবেন? এইটুকু কি হারাইছিলেন? বাড়ি যাওয়ার রাস্তা। শুধু এইটুকু আমাকে ইংরেজি করে দেবেন। মনে রাখবেন শেষের দিক থেকে দা দিয়ে শুরু করবেন। দ্য রাস্তা, এর জন্য অফ গোয়িং হোম। এটা এখানে বসিয়ে বাক্যটা পূর্ণাঙ্গ করবেন। উত্তর দিয়ে দেবেন ফুল। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। আপনারা অবশ্যই আনসার দিবেন। একদিকে আপনারা আনসার দিলে যেমন আমার কাছে ভালো লাগবে, আরেকদিকে আপনারা আনসার দিলে আমার ভিডিওটা আপগ্রেড হবে, সবাই এটাকে দেখবে বেশি, কারণ এঙ্গেজমেন্ট বেশি থাকবে। আর যদি আপনারা শুধু আমার কাছ থেকে উপকার নিতে চান, আমার জন্য কিছু না করেন ভাই, সেটা আপনারা দাবির তলে থাকবেন। প্লিজ ডোন্ট ডু দ্যাট। পারলে আমাকে কন্ট্রিবিউট করবেন, সেটা 100 টাকা হোক, কিন্তু আপনি আমাকে কন্ট্রিবিউট করবেন, যাতে করে আমি আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র থেকে আমার নিজের প্রবলেমগুলো সলভ করতে পারি, আপনাদেরকেও আমি উপকার করতে পারি। ওকে, এরপর যান, তাদের দুজনেই খুব ভয় পেয়ে গেল বন্য প্রাণীদের গর্জনের শব্দ শুনে। দেখেন কীরকম একটা বিট খাইটটা বাক্য, তাদের দুজনেই। তাহলে আগে আপনি সাবজেক্ট বের করেন, তাদের দুজনেই। প্রথম আমরা এটাকে ইংরেজি করব, তাদের দুজনেই। ইংরেজি কি? তাদের দুজনেই। এটা হচ্ছে বোথ অফ দ্যাম, তাদের দুজনেই। এখন যদি বলেন আমাদের দুজনে, তাহলে কিভাবে বলবেন? বোথ অফ আস, আমাদের দুজন। এখন যদি বলেন তোমাদের দুজন, তাহলে কি বলবেন? বোথ অফ ইউ। জিনিসটা খেয়াল করবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি এগুলো কোনো বইয়ে কিন্তু এভাবে পারবেন না। বোথ অফ দ্যাম, তাদের দুজন। বোথ অফ আস, আমাদের দুজন। বোথ অফ ইউ, তোমাদের দুজন। তাহলে আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখালাম। এখন বলবো তাদের দুজনেই খুব ভয় পেয়ে গেল। তাহলে ভয় পাওয়া হচ্ছে became very afraid। তাহলে both of them became very afraid, তাদের দুজনেই খুব ভয় পেয়ে গেল বন্য প্রাণীদের গর্জনের শব্দ শুনে। তাহলে এইটুকু অংশ দেখেন, খুব ভয় পেয়ে গেল, এইটুকু অংশ আমরা কিন্তু করছি, became very afraid। এখন কি হয়েছে? এটা রয়ে গেছে বন্য প্রাণীদের গর্জন, এটা একটা অংশ। এই ক্লজটাকে কিভাবে ইংরেজি করবেন? তাহলে উল্টা দিক থেকে শুনে করেন, শুনে। তাহলে শুনতে পারা ইংরেজি হচ্ছে হিয়ার। এখন এখানে হিয়ার বসাবেন নাকি হিয়ারিং বসাবেন, এইটা হচ্ছে প্রশ্ন। দেখেন এখানে সাবজেক্ট কয়টা? বোথ অফ দ্যাম। ভার্ব কয়টা? এখানে একটা, এবং আবার আরেকটা ভার্ব বসাইতেছেন হিয়ার। তাহলে এই জায়গার মধ্যে আপনাকে কি করতে হবে? আইএনজি দিবেন। কেন আইএনজি দিবেন? এই সেই একই রুল, একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আপনাকে আইএনজি ইউজ করতে হবে। দ্যাট মিনস ইফ ইউ গেট two verbs in a simple sentence, you will have to add ing with the second verb। তাহলে আপনাকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, এইটা সবসময় মাথায় রাখবেন। তাহলে both of them became afraid, both of them became very afraid। আমাদের দুজন খুব ভয় পেয়েছিল, তাহলে কি বলবো? both of us became very afraid। তোমাদের দুজন খুব ভয় পেয়ে গেছিল, both of you became afraid, এইভাবে বলবেন। এখন হিয়ারিং, শুনে। কি শুনে? বন্য প্রাণীদের গর্জনের শব্দ শুনে। গর্জনের শব্দ হচ্ছে রোরিং সাউন্ড, রোরিং সাউন্ড অফ বন্য প্রাণী ইংরেজি কি? ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড অ্যানিম্যালস। তাহলে দেখেন both of them became very afraid hearing the sound, roaring sound of wild animal। roaring,
রোরিং সাউন্ড অফ ওয়াইল্ড অ্যানিমেল। তখন কি করলো, তারা একে অপরের সাথে প্রতিজ্ঞা করলো যে তারা কখনোই বিপদে একজন আরেকজনকে ছেড়ে যাবে না। তাহলে যখন তারা জঙ্গলে হারিয়ে গেল, তারা কি করলো, খুবই ভয় পাইলো শব্দ শুই না, তারা একে অপরকে সাথে প্রতিজ্ঞা করলো, একে অপরের সাথে প্রতিজ্ঞা করলো তারা। তাহলে আগে আমরা লিখবো তারা, লিখলাম দে তারা প্রতিজ্ঞা করা ইংরেজি কি, প্রমিস, প্রমিসড। তাহলে দে প্রমিসড অতীতকাল, সুতরাং আপনি সবসময় পাস্ট ফর্ম দিয়ে করবেন। যখনই কোনো বাক্য বুঝতে পারবেন সেটা অতীতকালে আছে, তখন মনে রাখবেন সেটা সবসময় পাস্ট ফর্মে যাবে। তাহলে দে প্রমিসড একে অপরের সাথে, এটা কীভাবে লিখবেন, আমরা আগে বলছিলাম একে অপরের সাথে হচ্ছে টু ইচ আদার। তাহলে দে প্রমিস টু ইচ আদার, আমরা একে অপরের সাথে প্ল্যান করছিলাম, তাহলে উই প্ল্যান টু ইচ আদার। আমরা প্রতিজ্ঞা করছিলাম, উই প্রমিস। তুমি প্রতিজ্ঞা করছিলে, ইউ প্রমিস। আমার ভাই প্রতিজ্ঞা করছিল, মাই ব্রাদার প্রমিসড টু ইচ আদার, একে অপরের সাথে প্রতিজ্ঞা করছিল। এখন আমি যদি আমার গার্লফ্রেন্ড প্রতিজ্ঞা করছিল, মাই গার্লফ্রেন্ড প্রমিস টু মি, আমার কাছে প্রতিজ্ঞা করছিল। এখন আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে প্রতিজ্ঞা করেন, তাহলে কি বলবেন, আই প্রমিস টু মাই গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড, যে যেটা আছে সেটা বসিয়ে দেবেন। তাহলে দি প্রমিস টু ইচ আদার, তারা একে অপরের সাথে প্রমিস করলো, এরপর বসাবো কি, এই যে যেটা আছে এটা হলো দুইটা বাক্যকে যুক্ত করছে, কনজাংশন দ্বারা বাক্য যুক্ত করে। যদি সেখানে যে লেখা থাকে তাহলে এই জন্য আপনারা লিখবেন দ্যাট, দ্যাটের অর্থ হচ্ছে যে। তাহলে যে তারা কখনোই বিপদে একজন আরেকজনকে ছেড়ে যাবে না, তাহলে তারা ছেড়ে যাবে না। দেখেন এটা কিন্তু অতীতকালে, অতীতকালে কিন্তু তারা ভবিষ্যৎ বলছে। অতীতকালে যদি কেউ ভবিষ্যতের কথা বলে যাবে না, বে থাকলে উইল হয়, বাট অতীতকাল দেখে এখানে কি হবে, দে উড নেভার, নেভার কেন হলো, কখনোই ছেড়ে যাবে না, এই জন্য দে উড নেভার নেভার লিভ, দে উড নেভার লিভ। দে প্রমিস টু ইচ আদার দ্যাট, তারা একে অপরের সাথে প্রমিস করলো, প্রতিজ্ঞা করলো যে দে উড নেভার লিভ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে কিভাবে লিখবেন, একজন, ইংরেজিটা কিন্তু শিক্ষা রাখেন, ওয়ান অ্যানাদার, দে উড নেভার লিভ ওয়ান অ্যানাদার, উই উড নেভার লিভ অন অ্যানাদার, আমরা একে অপরকে ছেড়ে যাব না, উই উড নেভার লিভ ওয়ান অ্যানাদার, কখন, কখন ছেড়ে যাবেন না, বিপদে। তাহলে ইন অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার অর্থ কি, বিপদের সময়, অথবা লিখতে পারবেন ইন ডেঞ্জার, এটা লিখতে পারবেন, অথবা লিখতে পারবেন ডিউরিং ডেঞ্জার, বিপদের সময়। তাহলে অ্যাট দ্য টাইম অফ যদি বসান সেটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, ইন ডেঞ্জারে বসাতে পারবেন, ডিউরিংটা কিন্তু ভালো লাগে নাই। তাহলে এরপর যান, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি কখনোই আমাকে ভুলে যাবে না, এটা আপনাদের ইংরেজি করতে হবে। কিভাবে, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে, ইউ প্রমিস টু মি, যে হচ্ছে কি দ্যাট, তুমি কখনোই আমাকে ভুলে যাবে না, এটা কিভাবে লিখবেন, কখনোই যাবে না, এটা হচ্ছে উড নেভার, ভুলে যাওয়া হচ্ছে ফরগেট। তাহলে আপনারা সাজাবেন, দে উড নেভার ফরগেট, কাকে বলে যাবে না, আমাকে বলে আপনারা এটা আনসার দিবেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, সো ইউল হ্যাভ টু ইউল হ্যাভ টু রাইট হিয়ার দ্য অ্যান্সার। কিছুক্ষণ পর তারা বনের মধ্যে রাস্তা হারিয়ে ফেললো, বা কিছুক্ষণ পর যখন তারা রাস্তা খুঁজতেছিল, তাহলে কিছুক্ষণ পর, এই দেখেন গল্প বলতে গেলে এই ধরনের কথাগুলো বেশি আসবে। কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর ইংরেজি হচ্ছে আফটার সাম টাইম, না লিখে আর একটা সুন্দর লিখতে পারবেন, আফটার এ ওয়াইল, আফটার ওয়াইল, কিছুক্ষণ পর কমা দিয়ে দিবেন, কিছুক্ষণ পর, যখন তারা যখন তারা বনের মধ্যে রাস্তা খুঁজতেছিল, তে ছিল থাকলে অজর আইনজি হয়, তাহলে লিখবেন দে ওয়ার সার্চিং, তারা খুঁজতেছিল কি, রাস্তা, তাহলে সার্চিং দ্য ওয়ে, যখন তারা বনের মধ্যে রাস্তা খুঁজতেছিল। এরপর দেখেন হঠাৎ করে তারা দেখলো যে একটা ভাল্লুক তাদের দিকে দৌড়ে আসতেছিল, তাহলে হঠাৎ করে তারা দেখলো, এটা আমি লিখলাম হঠাৎ করে, সাডেনলি অথবা অল অন এ সাডেন, হঠাৎ করে তারা দেখলো, দে, দেখা ইংরেজি কি, সবসময় সাবজেক্টের পরে বার বসাবেন, তারা দেখলো, দে সো দ্যাট, তারা দেখলো যে একটা ভাল্লুক তাদের দৌড়ে আসতেছিল, তেছিল থাকলে অজরাঞ্জি হয়, তাহলে একটা ভাল্লুক, এ বিয়ার
দৌড়ে আসতেছিল, তাহলে কি হবে ওয়াজ কামিং টু দেম। একটা ভাল্লুক তাদের দিকে আসতেছিল, দৌড়ে আসতেছিল আর তাদের দিকে আসতেছিল, এটা একই। আমরা এখানে দৌড়ে দরকার নাই, এ বিয়ার ওয়াজ কামিং টু দেম। আর যদি দৌড়ে আসা বলেন, এ বিয়ার ওয়াজ রানিং টু দেম, তাদের দিকে দৌড়ে আসতেছিল। তাদের দুজনেই খুব ভয় পেয়ে গেল, তাহলে কিভাবে লিখবেন? তাদের দুজনে হচ্ছে বোথ অফ দ্যাম, তাহলে আমরা লিখলাম বোথ অফ দ্যাম খুব ভয় পেয়ে গেল, বিকেম ভেরি অ্যাফ্রেইড, এটা সবসময় রাখবে। আমি খুব ভয় পেয়ে গেলাম, পেয়েছিলাম, আই বিকেম ভেরি অ্যাফ্রেইড, আই বোথ অফ দ্যাম বিকেম ভেরি অ্যাফ্রেড, আই বিকেম ভেরি অ্যাফ্রেইড, এইভাবে করতে পারবেন। আমাদের দুজনেই খুব ভয় পেয়েছিল, তাহলে আমাদের দুজনে ইংরেজি কি? বোথ অফ আস বিকেম ভেরি অ্যাফ্রেইড। আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন, এটার উত্তর দিবেন আপনারা। আই এম ওয়েটিং ফর ইউর আনসার। তাদের মধ্যে একজন, দেখেন যখন কি করলো, তারা দুজনেই খুব ভয় পেয়ে এলো ভাল্লুকটিকে দেখে। তাদের মধ্যে একজন জানতো কিভাবে গাছে উঠতে হয় এবং অন্যজন জানতো না কিভাবে গাছে উঠতে হয়। তাহলে দেখেন একজন জানতো, তাহলে তাদের মধ্যে একজন কিভাবে লিখব? ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন। এখন যদি বলেন তাদের মধ্যে দুজন, তাহলে লিখবেন টুস অফ দেম। এখন যদি বলেন আমাদের মধ্যে একজন, তাহলে কি লিখবেন? ওয়ান অফ আস। এখন যদি বলেন তাদের মধ্যে একজন, তাহলে ওয়ান অফ দেম। তোমাদের মধ্যে একজন, তাহলে কি লিখবো? ওয়ান অফ। আমরা বলি না অনেক সময়, তোমাদের মধ্যে একজন আসো, ওয়ান অফ ইউ। আমাদের মধ্যে একজন আসো, ওয়ান অফ আস, ওয়ান অফ ইউ। এইভাবে আপনারা করতে পারবেন। তাহলে আমরা যেহেতু লিখছি তাদের মধ্যে একজন, আমরা প্রথমে লিখলাম ওয়ান অফ দেম। জানতো, জানতো বলতে এটা অতীতকালের গল্প, তাহলে নিউ। হাউ টু ক্লাইম্ব, গাছে উঠা, হাউ টু ক্লাইম্ব আপ ট্রি। তাদের মধ্যে একজন জানতো কিভাবে গাছে উঠতে হয় এবং অ্যান্ড অন্যজন জানতো না, দ্য আদার ফ্রেন্ড জানতো না, সেটা গল্পের জন্য, এই জন্য ডিড নট হবে, ডিড নট নো। জানতো না, ডিড নটের পরে সবসময় মূল ভার্ব হয়, এটা মাথায় রাখবেন। অ্যান্ড দ্য আদার অন্যজন, আদার ফ্রেন্ড অন্য বন্ধু, ডিড নট নো জানতো না, হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, কিভাবে গাছে উঠতে হয় সেটা অন্য বন্ধু জানতো না। প্রথম বন্ধু যে গাছে উঠতে জানে, এই প্রথম বন্ধু যে, প্রথম ব্যক্তি যে, প্রথম মানুষ যে, প্রথম মহিলা যে, প্রথম মেয়ে যে, এগুলো যদি করেন তাহলে কীভাবে করবেন? যেমন দেখেন প্রথম বন্ধু, আমরা প্রথম বন্ধু হচ্ছে দ্য ফার্স্ট ফ্রেন্ড। এরপর মনে রাখবেন ব্যক্তি হলে কি বসাতে হবে? হো। এখন যদি বলেন একটা কলম যেটা, তাহলে কি লিখবেন? দ্য পেন হুইচ। এখন একটা বন্ধু যে, দ্য ফার্স্ট ফ্রেন্ড হো। একটা মানুষ, দ্য ম্যান হো, যে ব্যক্তি প্রথমে আসবে, দ্য পারসন হো উইল কাম ফার্স্ট। দ্য ফার্স্ট ফ্রেন্ড হো, প্রথম বন্ধু যে গাছে উঠতে জানে, তাহলে হো নিউ টু ক্লাইম্ব আপ ট্রি। কমা দিলেন, যে গাছ উঠতে জানে, হো নিউ যে জানতো, টু ক্লাইম্ব আপ ট্রি। হো অর্থ কিন্তু কে না, যদি প্রশ্নবোধক ছাড়া হো থাকে তাহলে এটার অর্থ হয়ে যাবে যে। আমি আপনাদেরকে বোথ অফ দ্যাম, আমি আপনাদেরকে হো হোয়াট হুইচ নিয়ে ভিডিও তৈরি করব, সেখানে কিভাবে কে হবে না যে হবে, কখন হবে না যখন হবে, সেটা আপনি আলটিমেটলি বুঝতে পারবেন আমার কয়েকটা কথার মধ্য দিয়ে। তাহলে ক্লাইম্ব আপ টু ট্রি, যে গাছ উঠতে জানতো সে কি হলো? সে একটি গাছে উঠে পড়লো অন্য বন্ধুকে মাটিতে রেখে। তাহলে দেখেন আপনি একটা একটা করে আগান। সে, আমরা লিখলাম হি, গাছে উঠে পড়লো, তাহলে কি লিখবেন? ক্লাইম্বড, কমার পরে ছোট হাতের হয়, তাহলে হি ক্লাইম্বড আপ। ক্লাইম্বড আপ মানে কি? আরোহণ করা, কোনো কিছু ধরে ধরে উপরে উঠাটা কি বলে? ক্লাইম্বড আপ। সে একটি গাছে উঠে পড়লো, কাকে রেখে? অন্য বন্ধুকে মাটিতে রেখে। তাহলে রেখে, দেখেন এইটা হচ্ছে একটা ক্লজ, একটা বাক্যাংশ। এটা
তাহলে এইটাকে যদি করেন তাহলে রেখে থেকে শুরু করতে হবে, কিন্তু রেখে। তাহলে কি লিখতে হবে? লিভিং। এখন আইএনজি দিলেন কেন? এই যে দেখেন এখান থেকে বাক্য শুরু হয়েছে, হি একটা সাবজেক্ট, এরপরে হচ্ছে কি ক্লাইম্বড একটা ভার্ব, অ্যান্ড ইফ ইউ গেট টু ভার্বস ইন এ সিম্পল সেন্টেন্স, যদি দ্বিতীয় ভার্ব পান তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? একটা সিম্পল সেন্টেন্স, মানে একটা বা সাবজেক্টযুক্ত বাক্যে যদি দুইটা ভার্ব পান তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আপনাকে আইএনজি ইউজ করতে হবে। তাহলে এই জন্য আমরা লিভিং অন্য বন্ধুকে কিভাবে লিখবো? অন্য বন্ধু অ্যানাদার ফ্রেন্ড, কোথায় রেখে? লিভিং অ্যানাদার ফ্রেন্ড অন দ্য ফ্লোর। অন্য বন্ধুকে রেখে সে কি করলো? লিভিং অ্যানাদার ফ্রেন্ড অন দ্য ফ্লোর। মাটিতে রেখে সে কি করলো? অথবা ফ্লোর না দিয়ে এখানে আপনারা গ্রাউন্ডও দিতে পারবেন, অন দ্য গ্রাউন্ড। মাটিতে রেখে সে দৌড়ে গাছের উপরে উঠলো। গাছের উপরে উঠে সে বলল মাই ডিয়ার, আমার প্রিয় বন্ধু। তাহলে গাছের উপরে উঠে সে বলল, তাহলে গাছের উপরে উঠে এটা একটা অংশ। আমরা ইচ্ছা করলে এটা সাবজেক্টের আগে লিখতে পারবো, গাছের উপরে উঠে। দেখেন এটা হচ্ছে সাবজেক্টের আগের অংশ। এটা কিভাবে করব? গাছের উপরে উঠে, তাহলে আগে লিখতে হবে উপরে উঠা, ইংরেজি কি ক্লাইম্ব। তাহলে একই বাক্যে প্রথম যদি ভার্ব থাকে, প্রথম ভার্ব থাকলে আইএনজি দিয়ে ইউজ করবেন, এটাই জিরান্ড হয়ে যাবে, আপনার বোঝা করার দরকার নাই। প্রথম কোনো ভার্ব যদি বসান সেটা ভার্বের সাথে আইএনজি হবে, সেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। কিন্তু এটা মাথায় রাখেন, প্রথমে ভার্ব বসালেই ভার্বের সাথে আইএনজি। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাইতেছেন, তাহলে আপনি কি গো মার্কেট বলার দরকার নাই, সরাসরি বলবেন গোয়িং টু মার্কেট। হেই হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করতেছেন? আপনি বলবেন আমি টিভি দেখতেছি। তাহলে কিভাবে করবেন? ওয়াচিং টেলিভিশন। ওয়াচিং টেলিভিশন, আমি কি করতেছি? টেলিভিশন দেখতেছি। এটা সংক্ষেপে কীভাবে বলবেন? ভার্ব বললে একসাথে বলে ফেলবেন আইএনজি দিয়ে, যে ওয়াচিং টেলিভিশন, ডুইং দ্য ওয়ার্ক, অপারেটিং কম্পিউটার, রিডিং প্যারাগ্রাফ, রিডিং অ্যান আর্টিকেল, ওয়ার্কিং, জাস্ট এইভাবে আইএনজি ইউজ করবেন। তাহলে আপনাকে জিরান বোঝার দরকার নাই। ভাই আমাদের দেখতে হবে যে স্যার জিরান কি, জিরান কি? ভাই আমার জীবনে আমি প্রথমে কখনোই জিরান বুঝি নাই। ইউজ করতে থাকেন, প্রথমে ভার্ব বসলে আইএনজি হবে, দ্বিতীয় ভার্ব বসলে আইএনজি হবে, অবজেক্টে আবার যদি ভার্ব থাকে সেটাও আইএনজি হবে, সাবজেক্টে যদি সাহায্যকারীর আগে সাবজেক্টে ভার্ব থাকে সেখানেও আইএনজি হয়। সরি গাইস, হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ আচ্ছা ভাই, বাজার আসা বলে আমি একটা ভিডিও বানাইতেছি তো এই কারণে। আচ্ছা 5 মিনিট অপেক্ষা করেন। তাহলে গাছে উঠতে জানে না, এটাই ভালো হবে, দৌড়ে দাও। তাহলে দেখেন, সরি ফর এভরিথিং এলস, আমার মোবাইলটা হঠাৎ করে আমি এটা বন্ধ করে দিলাম আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। আমি জানতাম না যে মোবাইলটা ফোন আইসা বলবে। ওকে, এখন আর ডিস্টার্ব করবে না। তাহলে দেখেন গাছের উপরে উঠে সে বলল, তাহলে এই গাছের উপরে উঠে এটা কীভাবে লিখবো? ক্লাইম্বিং আপ দ্য ট্রি, সে বলল, সে হি সেইড, সে বলল আমার প্রিয় বন্ধু, যেহেতু তুমি গাছে উঠতে জানো না, হি সেইড, আমরা কমা দিয়ে সে যেটা বলবো সেটা ইনভার্ট কমার ভিতরে রাখবো। আর মনে রাখবেন ইনভার্টেড কমার ভিতরে সবসময় কী হয়? প্রেজেন্ট ফর্মে থাকার চেষ্টা করে। তাহলে দেখেন সে বলল, ক্লাইম, হি সেইড, সে বলল আমার প্রিয় বন্ধু, তাহলে কি লিখবেন? মাই ডিয়ার ফ্রেন্ড, লিখে কমা দিবেন। এরপর কি? যেহেতু তুমি গাছে উঠতে জানো না, এস, যেহেতু তুমি জানো না, এটার ইংরেজি হচ্ছে ইউ ডু নট নো, তুমি জানো না কিভাবে গাছে উঠতে হয়, হাউ টু ক্লাইম আপ এ ট্রি, যেহেতু তুমি গাছে উঠতে জানো না, এরপর কমা দিলেন। এটাই ভালো হবে তুমি দৌড়ের রূপে থাকো, দৌড়ে পালাও। তাহলে দেখেন কত ভালো বন্ধু তারা। এখন কি? অ্যাজ ইউ ডোন্ট নো হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, যেহেতু ইউ ডোন্ট নো হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি, যেহেতু তুমি জানো না কিভাবে গাছে উঠতে হয়, এটাই ভালো হবে। তাহলে কি? দৌড়ে পালাও। তাহলে ইউ হ্যাড বেটার
হ্যাড বেটারের অর্থ, আমি হ্যাড বেটারের অর্থ আপনাদেরকে বুঝিয়েছি। যদি হ্যাড বেটার না বুঝে থাকেন, এটাই ভালো হবে, এটাই ভালো হবে সিরিয়াসলি। আর কোনো যদি আপনার কোনো দ্বিতীয় কোনো চয়েস না থাকে, এই কাজটাই করতে হবে, কাউকে উপদেশ দেওয়া বোঝায় স্ট্রংলি, তাহলে সেই ক্ষেত্রে হ্যাড বেটার হয়। তাহলে ইউ হ্যাড বেটার প্রয়োজনে আপনারা ওই ভিডিওটা দেখেন, আমি আলাদা করে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার প্রত্যেকটার বিশ্লেষণ আমি দেখিয়েছি। তাহলে দেখেন ইউ হ্যাড বেটার রান এ ওয়ে, এটাই ভালো হবে, তুমি দৌড়ে পালাও। এরপর দেখেন অন্য কোনো উপায় না পেয়ে দ্বিতীয় বন্ধু মাটিতে শুয়ে বলল। তাহলে অন্য কোনো উপায় না পেয়ে, তাহলে এটা দেখেন আবার আগের মতো আমি একটা বাক্য লিখলাম, অন্য কোনো উপায় না পেয়ে। তাহলে এটা কিভাবে ইংরেজি করবেন? একইভাবে দেখেন শেষে কি আছে? শেষে আছে পে। তাহলে এটা আমাকে লিখতে হবে এইভাবে, মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে, গেটিং নো আদার ওয়ে। তাহলে অন্য কোনো উপায় না পেয়ে, গেটিং নো আদার ওয়ে। দেখছেন কত সুন্দর একটা ইংরেজি। অন্য কোনো উপায় না পেয়ে আমি তোমার কাছে এসেছিলাম। তাহলে কি বলবেন? গেটিং নো আদার ওয়ে আই কেম টু ইউ ফর হেল্প, সাহায্যের জন্য আমি তোমার কাছে আসছি। তাহলে গেটিং নো ওয়ে। দ্বিতীয় বন্ধু কি করলো? দ্য সেকেন্ড ফ্রেন্ড মাটিতে শুয়ে বললো। তাহলে আমরা লিখবো দ্বিতীয় বন্ধু দ্য সেকেন্ড ফ্রেন্ড অথবা অ্যানাদার ফ্রেন্ড মাটিতে শুয়ে পড়লো, মাটিতে শুয়ে পড়লো। তাহলে কিভাবে লেখেন? মাটিতে শুয়ে পড়া হচ্ছে লে ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটিতে শুয়ে পড়লো এবং মরার মতো ভাব করলো, অ্যান্ড ফেইন্ট অ্যাজ ডেথ। মরার মতো ভাব করা ইংরেজি হচ্ছে ফেইন্ট অ্যাজ ডেথ। মরার মতো ভাব করলো, ফেইন্ট অ্যাজ ডেথ। সে মরার মতো ভাব করলো, হি ফেইন্ট অ্যাজ ডেথ। সে মরার মতো ভাব করছিল। তাহলে হি ফেইন্ট অ্যাজ ডেথ। তাহলে গ্রাউন্ড অন দ্য ফেইন্ট অ্যাজ ডেথ, সে মরার মতো ভাব করলো, কারণ সে জানতো ভাল্লুক মরদেহ স্পর্শ করে না। কারণ আমরা লিখি আবার এখানে দেখেন কনজাংশন বিকজ। তাহলে এটা কিন্তু আলাদা অংশ, দেখেন এটা কিন্তু আলাদা অংশ। তাহলে এটা অংশ আলাদা, এইভাবে আলাদা করাটা আগে শিখতে হবে। অন্য কোনো উপায় না পেয়ে দ্বিতীয় বন্ধু, মানে সাবজেক্টের আগে যদি অন্য কিছু থাকে সেটা আগে লিখতে হবে। আপনার মূল ভার্ব বসালে আইনজি দিয়ে বসাবেন। দ্বিতীয় বন্ধু মাটিতে শুয়ে বললো এবং আলাদা, আমরা এন্ড আলাদা ইচ্ছা করলে আলাদা লিখতে পারবো। এইভাবে আপনারা আলাদা করে করে নেবেন। কারণ সে জানতো, হি নিউ, ভাল্লুক মরদেহ স্পর্শ করে না, নিউ দ্যাট। তাহলে এটা সে জানতো, যে সে আগে থেকে জানতো, আমরা এটা হ্যাড দিয়ে ব্যবহার করব। যদি আগে থেকে জানে তাহলে আপনারা হ্যাড ব্যবহার করবেন। অতীতকালে যদি আরও আগে থেকে জানে তাহলে সবসময় কী ব্যবহার করবেন? হ্যাড। তাহলে সে জানতো যে ভাল্লুক, দ্যাট মিনস বিয়ার, ভাল্লুক নেভার টাচ এ ডেড বডি। কখনো মরদেহ কি করে না? স্পর্শ করে না। কিছুক্ষণ পর ভাল্লুকটি যখন তার কাছে আসলো, সে নিঃশ্বাস বন্ধ করে দিল। তাহলে সে তো মৃত্যুর ভান করছিল। তাহলে কিছুক্ষণ পর ইংরেজি কি? আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর ভাল্লুকটি যখন তার কাছে আসলো, when the bear came to him, যখন ভাল্লুকটি তার কাছে আসলো, কমা দিলেন, সে নিঃশ্বাস বন্ধ করলো, হি স্টপড, বন্ধ করে দিল, হি স্টপড হিজ ব্রেথ, সে নিঃশ্বাসটা বন্ধ করে দিল। আচ্ছা, এরপর কি? ভাল্লুক তার কাছে এসে, দেখেন ভাল্লুকটি তার কাছে এসে তার নাক কান শুকলো। তাহলে বিয়ার কামিং, দেখেন বিয়ার কামিং, এখানে আমার আইনজি দিতে হয়েছে কেন? এটা দেখেন, বিয়ার কামিং টু হিম, হি গল্পে সে, এটা আমরা এটা লিখতে পারবো ইট, কিন্তু গল্পে কিন্তু একজন ব্যক্তি হিসাবে ব্যবহার করা যায় হি, বাল্যকের জন্য। বিয়ার কামিং টু হিম ইট, এইটা কি করলো? স্মেলড। তাহলে বিয়ার কামিং টু হিম, এটা কেন আমার আইনজি হলো? দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে ইট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে বিয়ার কামিং টু হিম, বিয়ার কামিং টু হিম, তার কাছে এসে, ইট স্মেলড, এইটা শুকলো, হিজ কি কি শুকলো? নোজ
অ্যান্ড ইয়ার্স, তার নাক কান শুকলো এবং ভাবলো যে, অ্যান্ড থট দ্যাট, ভাবলো যে এটা মরদেহ, এটা ছিল মরদেহ, তাহলে ইট ওয়াজ এ ডেড বডি। তখন ভাল্লুকটা কি করলো, তাই ভাল্লুক তাকে এমনকি স্পর্শও করলো না, তাই ইংরেজি কি, সো ভাল্লুক বিয়ার, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমার কষ্ট হচ্ছে, তারপরে আমি আপনাদের জন্য করতেছি যাতে করে আপনারা জিনিসটা শিখতে পারেন। আমি কিভাবে বলতেছি এভাবে আপনারা বারবার দেখবেন, তাহলে আলটিমেটলি আপনার মাঝে একটা প্রশ্ন এসে যাবে। আমি যেভাবে প্রশ্ন করতেছি এইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বাহিরে কোনো শিক্ষার জিনিস নাই ভাই, আপনি একদিনে কোনো কিছু শিখতে পারবেন না, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি লিখে দিতেছি, আপনারা এগুলো দেখতে থাকেন। তাহলে সো বিয়ার, তাই ভাল্লুক তাকে এমনকি স্পর্শ করলো না, বিয়ার করলো না, সেটা হচ্ছে ডিড নট। সো বিয়ার ডিড নট টাচ, সো ইভেন দিল, এমনকি বিয়ার ডিড নট টাচ হিম, তাকে স্পর্শ করলো না, এবং অ্যান্ড ভাল্লুকটি আস্তে আস্তে চলে গেল, অ্যান্ড দ্য বিয়ার চলে গেল হচ্ছে ওয়েন্ট এ ওয়ে, ভাল্লুকটি আস্তে আস্তে চলে গেল। প্রথম বন্ধু গাছ থেকে সব কিছু দেখে আশ্চর্য হলো, তাহলে প্রথম বন্ধু গাছ থেকে সব কিছু দেখে আশ্চর্য হলো, তাহলে এখান থেকে দেখেন সব কিছু দেখে, এটা আগে নিব আমি। প্রথম বন্ধু আশ্চর্য হলো এটা, আর গাছ থেকে সব কিছু দেখে, দেখেন এই অংশটাকে কিন্তু আমি আগে নিব, সাবজেক্টের কাজ পরে নিব। তাহলে কিভাবে করতে হবে, আমার এই যে গাছ থেকে সব কিছু দেখে, তাহলে দেখে বলতে হবে লুকিং। আমি আপনাদেরকে একটা ভিডিও দেবো কেন লুক ব্যবহার করতে হয়, কেন ওয়াচ ব্যবহার করতে হয়, তাহলে কেনই বা সি ব্যবহার করতে হয়, তিনটার জন্য একটা ভিডিও আপনারা রিসেন্টলি পাবেন। আই এম অন প্রসেসিং, ইট ইজ অন প্রসেসিং। তাহলে গাছ থেকে সব কিছু দেখে, লুকিং এভরিথিং, লুকিং এভরিথিং কই থেকে দেখে, গাছ থেকে। মনে রাখবেন হতে থেকে ইংরেজি হচ্ছে ফ্রম, লুকিং এভরিথিং ফ্রম দ্য ট্রি, গাছ থেকে সব কিছুই দেখে প্রথম বন্ধু আশ্চর্য হয়েছিল, তাহলে লিখবেন দ্য ফার্স্ট ফ্রেন্ড। আর যখনই আপনি দ্বিতীয়বার এর আগে কিছু লিখবেন, সাবজেক্টের আগে একটা কমা দিতে হবে, এটা মনে রাখবেন, এটা পাংচুয়েশনের একটা নিয়ম। দ্য ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু আশ্চর্য হলো, became astonished অথবা became wondered, became wondered। আচ্ছা, এরপর দেখেন যখন ভাল্লুকটি চলে গেল, তাড়াতাড়ি গাছ থেকে নামার পর দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো। তাহলে যখন ভাল্লুকটি চলে গেল, আমরা এই অংশটুকু লিখব, যখন when ভাল্লুকটি, দ্য বিয়ার চলে গেল, went এ ওয়ে। মনে রাখেন আমি সবসময় কিন্তু করি কি, কনজাংশনটাকে প্রথমে নিচ্ছি, এরপর সাবজেক্ট নিচ্ছি, এরপর ভার্ব নিচ্ছি। আপনারা একইভাবে প্র্যাকটিস করবেন, আপনারা এগুলো আলাদা লিখে প্র্যাকটিস করবেন কিভাবে। আবার আমার ভিডিওটা আরেকবার দেখবেন, আবার নিজে নিজে প্র্যাকটিস করবেন, এভাবে প্র্যাকটিস করেন, দেখেন আলটিমেটলি হয়ে যাবে। তাহলে when the bear went away, যখন ভাল্লুকটি চলে গেল, কমা দিলাম, তাড়াতাড়ি গাছ থেকে নামার পর দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো। তাহলে সে তাড়াতাড়ি গাছ থেকে, সে বলতে এখানে সে আমি দেই নাই, কিন্তু আপনারা দিয়ে দিলাম, সে তাড়াতাড়ি গাছ থেকে নামার পর, তার মানে প্রথম বন্ধু। তাহলে আমরা লিখলাম সে গাছ থেকে নামার পর, এটা আগে লিখবেন সবসময়। তাহলে আফটার গেটিং ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে নামার পর, আফটার গেটিং ডাউন ফ্রম দ্য ট্রি, অথবা আফটার গেটিং ডাউন কুইকলি, আফটার গেটিং ডাউন তাড়াতাড়ি নামার পর ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, সে তাড়াতাড়ি গাছ থেকে নামার দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো। আস্কড, কে জিজ্ঞাসা করলো, সে, হি, কমা দিয়ে নি, সে জিজ্ঞাসা করলো, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো, হিজ সেকেন্ড ফ্রেন্ড অথবা হিজ অ্যানাদার ফ্রেন্ড।
অ্যানাদার ফ্রেন্ড, সে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, এখানে আবার কমা দিবেন, ইনভার্ট কমা দিবেন, আমার প্রিয় বন্ধু, একইভাবে আবার লিখবেন মাই ডিয়ার ফ্রেন্ড। দেখবেন যেগুলো খারাপ বন্ধু এগুলোর মুখে ভক্তি থাকে বেশি। আমার জীবনে আমি বন্ধুর কারণে আমার জীবনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দিলাম। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ভাল্লুক তোমার কানে কানে কি কানাঘুষা করলো, এরকম জিজ্ঞাসা করবে। তাহলে এইটা কিভাবে লিখবেন জানেন? হোয়াট, কানাকানি করা ইংরেজি জানেন? আমার মনে হয় না সবাই জানেন। কানাকানি করা ইংরেজি হচ্ছে কান খুশাখুশি করা, কানাকানি করা এটা হচ্ছে হুইসপার। তাহলে এটা হবে হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার। এখন আপনি বললেন এই কানাকানি বন্ধ করো, তাহলে কিভাবে বলবেন? স্টপ হুইসপারিং। এখন স্টপের পরে আইএনজি কেন ইউজ করলেন? কারণ স্টপ একটা ভার্ব, যখনই দ্বিতীয় ভার্ব বসাবেন তখন আইএনজি ইউজ করবেন। স্টপ হুইসপার বলতে পারবেন, স্টপ হুইসপারিং। হুইসপারিং বন্ধ করো, হুইসপার বন্ধ করো, একই জিনিস দুইটা বলতে পারবেন। তাহলে হোয়াট ডিড দ্য বিয়ার হুইসপার ইনটু ইউর ইয়ার, তোমার কানে কি কি বললো, ফুল স্টপ দিয়ে ইনভার্ট কমা দিলাম। তখন দ্বিতীয় বন্ধু বলল যে, এটা কিন্তু আমি আবার ইনভার্ট কমা ছাড়া লিখছি। তখন দ্বিতীয় বন্ধু অ্যানাদার ফ্রেন্ড, অথবা আপনারা লিখতে পারবেন দুইজন সেকেন্ড ফ্রেন্ড, অ্যানাদার ফ্রেন্ড টোল্ড দ্যাট, বলল যে ভাল্লুকটি আমাকে উপদেশ দিয়েছিল, ভাল্লুকটি দ্য বিয়ার, কারণ এটা তো এখন পরিচিত দ্য বিয়ার। সরি, আগের বিয়ার বানানটা মনে হয় ভুল করছি, আপনারা বুঝে নিন। এই বানানটা হবে বিয়ার। বিয়ার ডিয়ার বিয়ার একই ধরনের বানান, হয়তো আমার লিখতে ভুল হয়ে গেছিল, সরি ফর দ্যাট। এখন দেখেন, দেয়ার অ্যানাদার ফ্রেন্ড টোল্ড দ্য বিয়ার, অ্যানাদার ফ্রেন্ড টোল্ড দ্যাট দ্য বিয়ার আমাকে উপদেশ দিয়েছিল। তাহলে এখন সে অতীতকালে বলতেছিল, এর আগে তাকে উপদেশ দিয়েছে, তাহলে এটা হ্যাড অ্যাডভাইসড। মনে রাখবেন, অতীতকালে একটা কাজের আগে যদি আরেকটা কাজ ঘটে তাহলে হবে দ্য বিয়ার হ্যাড অ্যাডভাইসড মি, দেন দ্য বিয়ার দ্য অ্যানাদার ফ্রেন্ড টোল্ড দ্যাট, আরেকটা বন্ধু বলল, দ্বিতীয় বন্ধু বলল দ্য বিয়ার হ্যাড অ্যাডভাইসড মি, এটা আমাকে আরো আগে উপদেশ দিয়ে গেছিল যে অ্যাডভাইস মি, বিশ্বাস না করতে, বিশ্বাস না করতে, এটা হবে নট টু বিলিভ, নট টু বিলিভ এ ফ্রেন্ড, এ স্বার্থপর বন্ধু, নট টু বিলিভ এ, বিশ্বাস না করতে, নট টু বিলিভ, কাজটি না করতে, নট টু ডু দ্য ওয়ার্ক, এভাবে ইউজ করবেন। নট টু বিলিভ এ সেলফিশ ফ্রেন্ড লাইক ইউ, তোমার মতো একজন স্বার্থপর বন্ধুকে বিশ্বাস না করার জন্য আমাকে উপদেশ দিয়ে গেছিল। এটা বলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে ছেড়ে চলে গেল। সেইং দিস, দেখেন প্রথম বার বসেছে আইএনজি, সেইং দিস, এটা বলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে ছেড়ে চলে গেল। দ্য ফার্স্ট ফ্রেন্ড ওয়েন্ট অ্যাওয়ে, আরেক বন্ধুকে ছেড়ে চলে গেল, ছেড়ে যাওয়া ইংরেজি হচ্ছে লিভিং, লিভিং অ্যানাদার ফ্রেন্ড, অন্য বন্ধুকে ছেড়ে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে সুসময়ের বন্ধু বটে, অসময়ে হাই হাই কেউ কারো নয়। তাহলে এটা কিভাবে লিখবেন? এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি দ্যাট, আমরা শিখতে পারি যে, ইনভার্টেড কমার ভিতরে আমি দিয়ে দিলাম, এটা একটা প্রবাদ প্রবচন, এখানে যেটাই লেখা থাকুক সুসময়ের বন্ধু বটে হয়, এটা হচ্ছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। অথবা এই গল্প থেকে আমরা ফ্রম দ্য স্টোরি উই ক্যান লার্ন দ্যাট, এই গল্প থেকে আমরা শিখতে পারি এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ওকে গাইস, গল্পটা অনেক বড় হয়ে গেছে, আমার কতটুকু কষ্ট হইতেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, যদি ভাই আপনাদের উপকারে লাগে
তাহলে নিচে নাম্বারটা নিয়ে আপনারা টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম এর পক্ষে আপনারা কন্ট্রিবিউট করবেন, যাতে করে আই ক্যান ডেভেলপ দ্য কোয়ালিটি অফ দ্য ভিডিও। আমি সরাসরি আপনাদের সামনে ভিডিও আনতে পারি। হ্যাঁ, সবার সব ধরনের ক্ষমতা থাকে না কন্ট্রিবিউট করার জন্য, বাট মেন্টালিটি থাকা দরকার। যদি আপনাদের অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা হোক মান্থলি আপনারা 100 করে আমাকে পে করেন, নো মাইন্ড, বিকজ আই হ্যাভ লস্ট মাই এভরিথিং ফর ডুইং দিস ওয়ার্ক। এই কাজ করে আমি আমার সব কিছু এখন ছেড়ে দিতে হচ্ছে। দ্যাট ইজ ওয়াই আই এম আস্কিং এভরিওয়ান টু কিপ পেস উইথ মি, আমার সাথে তাল মিলাবেন, টু সাপোর্ট মি, আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আই এম ওয়ালুদ অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ উইথ মাই বেস্ট ট্যালেন্ট ফর helping you to learn English. Okay, thank you everyone. Wait for the next classes. I will be back again with the new video, and you will get in front of you with new lesson. Thank you, thank you, thank you everyone.